6 ফুট 9 ইঞ্চি হাইটের 136 কেজি ওজনের মানুষটার আইকিউ ছিল 145, যেটা আমাদের মতো সাধারণ মানুষের তুলনায় অনেকটা বেশি। এই লোকটা ছিল ক্যালিফোর্নিয়া পুলিশের অত্যন্ত প্রিয় পাত্র। তারা বুঝতেও পারেনি যে লোকটা তাদের সাথে কপ বারে বসে ড্রিঙ্ক করছে, কেস নিয়ে বিভিন্ন রকম ক্লু দিচ্ছে, সিরিয়াল কিলার কিভাবে ধরা যায় সেই নিয়ে টিপস দিচ্ছে, সেই লোকটাই আসলে তাদের শহরের সব থেকে বিখ্যাত সিরিয়াল কিলার। নমস্কার, আমি অর্ণব। আপনারা শুনছেন অপরাধ সূত্র, যেখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। আজকে আপনাদের শোনাবো দ্য কোয়েট কিলার নামে বিখ্যাত এডমান্ড ক্যাম্পারের গল্প। যে লোকটার বুদ্ধি এতটাই বেশি ছিল যে পুলিশ অর্থাৎ FBI তাকে দ্য টেক্সট বুক কেস বলে আখ্যা দিয়েছিল। এনার গল্প জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 18ই ডিসেম্বর 1948 সালের ক্যালিফোর্নিয়াতে, যেখানে জন্ম হচ্ছে এডমান্ড ক্যাম্পারের। যে কোনো সিরিয়াল কিলারের গল্প আমি যখন আপনাদেরকে শুনিয়েছি, আপনারা খেয়াল করে দেখেছেন যে তাদের ছোটবেলাটা না ঠিক আমাদের আর 5 জনের ছোটবেলার মতো নর্মাল হয় না। কেম্পারের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই ছিল। সে যখন ছোট ছিল তখনই তার বাবা মায়ের মধ্যে প্রচুর অশান্তি চলত। কেম্পারের মা ছিল ভীষণ ডমিনেটিং, রাগী, ব্যাড টেম্পার্ড এবং প্রচণ্ড অ্যাবিউজিভ। ছোটবেলাতেই তিনি কেম্পারকে ভীষণভাবে অ্যাবিউজ করতেন, যে কারণে কেম্পারের সাথে তার মায়ের সম্পর্ক কোনো কালেই ঠিক স্বাভাবিক ছিল না। এডমান্ড ছোট থেকেই বেশ বড় সড়ো চেহারা ছিল। তার বন্ধুরা এই নিয়ে তাকে ট্রল করতো, তাকে বুলি করতো। এটাও সে মেনে নিতে পারত যদি তার বাড়িতে সবটা ঠিকঠাক থাকতো। তার মাও তার চেহারার কারণে তাকে বুলি করত। তার মা তাকে সবসময় বলতো, তুই আবার একটা মানুষ নাকি? তুই তো মানুষের চেহারা একটা দৈত্য, তো চেহারাটা তো দৈত্যের মতো। এমনকি এডমান্ডের মায়ের ধারণা ছিল এডমান্ড তার নিজের বোনেদের কোনো ক্ষতি করে দিতে পারে, যে কারণে এডমান্ডকে বাধ্য করা হতো বেসমেন্টে, অন্ধকার বেসমেন্টে ঘুমানোর জন্য, যাতে সে তার বোনেদের থেকে দূরে থাকতে পারে। এই ঘটনাগুলোর ফলস্বরূপ ছোটবেলা থেকেই তার মধ্যে মানসিক বিকৃতির জন্ম নেয়। একদম ক্লাসিক সিরিয়াল কিলার সিনড্রোম। সে ছোটবেলা থেকেই তার বোনেদের যে পুতুল ছিল সেই পুতুলের হাত পা ছিঁড়ে নিত, মুন্ডুটা ছিঁড়ে নিয়ে সেটাকে জলে ডুবিয়ে রাখত। এমনকি তার বড় বোন তাকে একবার বলেছিল সে আমাদের অনেকের মতোই ছোটবেলায় নিজের ক্লাস টিচারকে খুব পছন্দ করত। তার বোন তাকে বলেছিল, হ্যাঁ রে, তুই তো আমাদের ক্লাস টিচারকে খুব পছন্দ করিস, তো তাকে চুমু খাস না কেন? এর উত্তরে এডমান্ড বলেছিল, আমাকে যদি ম্যামকে চুমু খেতে হয় তাহলে তো ম্যামকে আগে খুন করতে হবে। এমনকি আপনারা এটা শুনলে অবাক হবেন, ছেলেটিকে বেশ কয়েকবার বেয়োনেট হাতে ক্লাস টিচারের জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে দেখা গিয়েছিল। ওই সময়টায় তার প্রিয় খেলা ছিল সে গ্যাস চেম্বারে বন্দি আছে এবং সেখানে আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মরে যাচ্ছে, এটার অভিনয় করা। সে তার ছোট বোনকে বলতো তাকে বেঁধে রাখতে। তারপর সে অভিনয় করত যে তাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে এবং তার ফলে তার মৃত্যু হচ্ছে। এছাড়াও সে মাঝে মাঝে ইলেকট্রিক শক খেয়ে মরে যাওয়ারও অভিনয় করে বোনেদেরকে দেখাতো। তার মা ক্লার্নেল যখন তার বাবার সাথে কথা বলতো তখন কেম্পারকে তিনি আ রিয়েল উইয়ার্ডো বলে সম্বোধন করতেন। তিনি জানতেন না যে পাশের ঘরে অন্য আরেকটা রিসিভার তুলে কেম্পারও তাদের কথা আড়ি পেতে শুনছে। কেম্পার ছোটখাটো বিষয়েও যদি অবাধ্য হতো, ক্লার্নেল তাকে রীতিমতো মারধর করতেন। কেম্পার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার মা ছোট থেকেই তাকে কোনোদিন ভালোবাসেননি। এমনকি ভালোবাসার তো প্রকাশ হয় আমাদের ছোটবেলায়, মায়ের আমাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, আমাদের গালে চুমু খায়। কেম্পারের মা এসব কখনো করেননি, কারণ তিনি নাকি মনে করতেন যে আমি যদি ছেলেকে বেশি আদর করি তাহলে ছেলে সমকামী হয়ে যেতে পারে। খুব বিকৃত চিন্তা ভাবনা, কিন্তু কি আর করা যাবে, তাকেও তো অবদান রাখতে হতো ছেলের সিরিয়াল কিলার হওয়ার পিছনে। একজন সন্তান সে কখনো সিরিয়াল কিলার হয়ে জন্মায় না, তার পরিস্থিতি তাকে সিরিয়াল কিলার হওয়ার দিকে এগিয়ে দেয়। আবার কেম্পারের ওই ইন্টারভিউ থেকেই তার মায়ের অন্য একটা চরিত্র সম্বন্ধে আমরা জানতে পারি। তিনি কেম্পারকে সবসময় বলতেন যে তুই তোর বাবার মতো, কোনো মেয়ে কোনো দিন তোকে ভালোবাসবে না। আবার তিনি কেম্পারকে এই কথাও বলতেন যে জানা, বাইরে বেরো, বাইরে বেরিয়ে কোনো মেয়ের সাথে মেশ, তাকে ডেটে নিয়ে যা। অর্থাৎ ক্লার্নেলের আচরণে অনেক দ্বন্দ্ব ছিল। বিশেষজ্ঞরা মনে করেন তার
বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। যাই হোক, আলটিমেটলি 1961 সাল নাগাদ ক্লার্নেলের সাথে তার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে যায়। বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর কোর্টের রায় অনুযায়ী কেম্পার এবং আরও 3 বোনের কাস্টাডি পায় তাদের মা। ফলে কেম্পার বাধ্য হয় তার মায়ের সাথে হেলেনায় গিয়ে থাকতে। ছোটবেলার এই একাকিত্ব, পারিবারিক অশান্তি, বন্ধুদের কাছ থেকে বুলিং, এইসবের কারণে কেম্পারের মনে একটা বিকৃত মানসিকতার জন্ম হয়। প্রথম তার নজর পড়ে তার বাড়ির পোষা বেড়ালগুলোর ওপর। সেগুলোকে সে নৃশংসভাবে খুন করেছিল। একটা বেড়ালকে সে জ্যান্ত কবর দিয়েছিল। তারপর বেড়ালটা মরে গেলে মাটি খুঁড়ে সেটাকে বের করে এনে তার মাথাটা সে ছুরি দিয়ে কেটেছিল। তারপর সেই মাথাটাকে একটা খুঁটির ওপর ঝুলিয়ে রেখেছিল। বাড়ির আর একটা বেড়ালকে সে ছুরি দিয়ে পিস পিস করে কেটে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিল। কেম্পারের বয়স যখন 14, তখন সে বাড়ি থেকে পালিয়ে, অর্থাৎ মায়ের কাছ থেকে পালিয়ে বাবার কাছে চলে যায়। কিন্তু সেখানেও সে বেশি দিন টিকতে পারেনি। সেখান থেকেও সে পালিয়ে আবার মায়ের কাছে ফিরে আসে এবং কিছুদিন পর তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা তাকে ক্যালিফোর্নিয়ারই নর্থ ফোর্কে তার দাদু দিদার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু তিনি জানতেন না সেখানেই হতে চলেছে কেম্পারের হাতে প্রথম মানুষ খুন। সালটা 1964, দিনটা 27 অগস্ট। তখন কেম্পারের বয়স কত হবে? 15 বছর। দিদার সাথে তার কিছুতেই বনিবনা হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে দিদাও অনেকটা তার মায়ের মতোই তাকে সব সময় শাসন করে। 27 অগস্ট সকালবেলা দিদার সাথে ভীষণ রকম কথা কাটাকাটি হয় তার। দিদা তাকে বকাঝকা করে রান্নাঘরে চলে যান রান্না করতে। কেম্পার দাদুর আলমারি থেকে একটা .22 ক্যালিবারের রিভলভার বার করে নিয়ে গিয়ে দিদার মাথায় গুলি করে দিদাকে খুন করে ফেলে। তিনি মাটিতে লুটিয়ে পড়ার পর কেম্পার আরও 2টো গুলি করেছিল, যাতে বেঁচে থাকার কোনো চান্স না থাকে। এরপর সে অপেক্ষা করতে থাকে তার দাদুর বাজার থেকে ফিরে আসার জন্য। দাদু বাজার থেকে ফিরে এলে তাকেও সে ওই রিভলভার দিয়ে গুলি করে খুন করে। পুলিশ এসে যখন দেখে একটা 15 বছরের বাচ্চা তার দাদু দিদাকে খুন করে ফেলেছে, পুলিশ প্রচণ্ড অবাক হয়। পুলিশ কেম্পারকে জিজ্ঞেস করে যে তুমি তোমার দিদাকে মারলে কেন? কেম্পার বলেছিল যে আমি দেখতে চেয়েছিলাম একজন মানুষকে গুলি করলে কেমন অনুভূতি হয়। পুলিশ বলেছিল যে ঠিক আছে, তাহলে তুমি দাদুকে মারলে কেন? কেম্পার বলেছিল যে দাদু যদি জানতে পারতো দিদা মারা গেছে তাহলে দাদু অত্যন্ত কষ্ট পেত। আমি দাদুকে কষ্ট পেতে দেখতে পারতাম না, তাই দাদুকেও খুন করে দিয়েছি। অর্থাৎ দাদুকে মেরে সে দাদুকে কষ্টের হাত থেকে বাঁচিয়েছে। যাই হোক, এই খুন দুটোর বিচারের পর কেম্পারকে ক্রিমিনালদের মেন্টাল হসপিটাল আটাসকাদেরো স্টেট হসপিটালে পাঠানো হয়। সেখানেও কিন্তু কেম্পার চুপ করে বসেছিল না। সে অত্যন্ত বুদ্ধিমান তো ছিলই, সঙ্গে ছিল প্রচন্ড রকমের ম্যানুপুলেটিভ। হসপিটালে থাকাকালীন অবস্থায় কেম্পার হসপিটালের যারা সাইকিয়াট্রিস্ট ছিল তাদের সঙ্গে কাজ করার সুযোগ পায়। এই কাজ করার অছিলায় সে সাইকোলজিক্যাল টেস্টের যে ম্যানুয়াল হয় সেগুলো পড়ে পড়ে কণ্ঠস্থ করে ফেলেছিল। সে বুঝে গেছিল যে সে কি বললে সাইকিয়াট্রিস্টরা তাকে সুস্থ বলে ডিক্লিয়ার করবে, অর্থাৎ সাইকিয়াট্রিস্টরা তার মুখ থেকে ঠিক কি শুনতে চাইছে। ঠিক 6 বছর পর, অর্থাৎ তার যখন 21 বছর বয়স, তখন সে সাইকিয়াট্রিস্টদের পুরোপুরিভাবে কনভিন্স করে ফেলে, 100% কনভিন্স করে ফেলে যে সে এখন সম্পূর্ণ সুস্থ, সুতরাং তাকে রিহ্যাবিলিটেশন দেওয়া যেতে পারে। এমনকি সাইকিয়াট্রিস্টরা এমনভাবে কনভিন্স হয়েছিল যে তাদের রেকমেন্ডেশনে পুলিশ তার পুরনো যে রেকর্ড, পাস্ট যে ক্রিমিনাল হিস্ট্রি, সেটা পর্যন্ত সিল করে দিয়েছিল, যাতে সে একটা বেটার ফিউচার পেতে পারে। সে যে সাইকোলজিক্যালি ইল হওয়ার জন্য তার দাদু দিদাকে খুন করেছিল, এটা তার এমপ্লয়াররা বা সে যদি পড়াশোনার জন্য যায় তার কলেজ কোনোভাবে জানতে না পারে। মুক্তি পেয়ে এডমান্ড কেম্পার তার নিজের ইচ্ছের বিরুদ্ধে তার মায়ের কাছে ফিরে যেতে বাধ্য হয়। তার মায়ের জীবনও ততদিনে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তার মা পরবর্তীতে আবার বিয়ে করেছিলেন এবং বিয়ে করে কেম্পার পদবীর পরিবর্তে স্ট্যান্ডবার্গ পদবী গ্রহণ করেছিলেন। তারপর তার মায়ের আবার ডিভোর্স হয়ে যায়। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান্টা ক্রুজে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের পজিশনে চাকরি নিয়েছিলেন। চাকরির সুবিধের জন্য তিনি ক্যালিফোর্নিয়ারই অ্যাপটোসে থাকতেন, অর্থাৎ ইউনিভার্সিটির বেশ কাছাকাছি। মায়ের সঙ্গে থাকার সময় প্যারোলের শর্ত অনুযায়ী কেম্পার কমিউনিটি কলেজে পড়াশোনা করত। তার লক্ষ্য ছিল যে সে পুলিশ অফিসার হবে। সেই অনুযায়ী সে নিজের পড়াশোনা এবং ট্রেনিং চালিয়ে যাচ্ছিল। কিন্তু অ্যাটাসকাদেরো থেকে মুক্তির সময় তার হাইট ছিল 6 ফুট 9 ইঞ্চি। ক্যালিফোর্নিয়া পুলিশ তাকে বিগ এড বলে সম্বোধন করত, আর এই চেহারাই তার
পুলিশে জয়েন করার পিছনে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আমাদের এখানে যেমন দেখবেন যে পুলিশে জয়েনের ক্ষেত্রে একটা হাইটের লোয়ার লিমিট থাকে, তেমনি ক্যালিফোর্নিয়া পুলিশে একটা হাইটের আপার লিমিটও থাকে। সেটা ক্র্যাক করতে পারেনি আমাদের কেম্পার। চাকরি না পাওয়ার সত্ত্বেও কেম্পার সান্তাক্রুজে যে সমস্ত পুলিশ ছিল তাদের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছিল। স্থানীয় পুলিশের আড্ডা মারার একটা জায়গা ছিল জুরি রুম নামে একটি বার। সেখানে কেম্পারকে প্রায়ই দেখা যেত তাদের সাথে বসে আড্ডা মারতে এবং ড্রিঙ্ক করতে। যাই হোক, 1971 সাল নাগাদ ডিপার্টমেন্ট অফ হাইওয়েজ, ক্যালিফোর্নিয়া যে ডিপার্টমেন্ট অফ হাইওয়েজ, সেখানে চাকরি পায় কেম্পার। এবং চাকরি পাওয়ার বেশ কিছুদিন পর বেশ খানিকটা টাকা পয়সা জমিয়ে সে নিজের মায়ের সান্নিধ্য ত্যাগ করে আলমেডাতে একজন বন্ধুর সাথে শিফট হয়ে যায়। তা সত্ত্বেও নিজের মায়ের ছায়া সে এড়াতে পারেনি। তার মা প্রায়ই তাকে ফোন করে ডিস্টার্ব করতো এবং মাঝে মাঝেই সারপ্রাইজ ভিজিটে চলে যেতেন ছেলের কাছে। এত কিছুর পরেও কেম্পারের জীবন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল। সান্তাক্রুজ সমুদ্র সৈকতে তার সঙ্গে টার্লাক হাই স্কুলের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তার বাড়িতে, অর্থাৎ মেয়েটির বাড়িতে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। মেয়েটির বাড়ি থেকেও ছেলেটিকে মেনে নেয় এবং কেম্পারের সঙ্গে মেয়েটির এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে কিছুদিন পরেই তাদের বাড়িতে কেম্পারের পাস্ট সম্পর্কে কিছু কানাঘুষো পৌঁছে যায় এবং তারা এই এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। অদ্ভুত ব্যাপারটা কোথায় জানেন? এই কানাঘুষোটা দায়িত্ব নিয়ে করেছিল এডমান্ড কেম্পারের মা, কর্নেল স্ট্যান্ডবার্গ। অশান্তিময় শৈশব, বিকৃত অতীত, মায়ের অপমান, পছন্দের চাকরিতে রিজেক্ট হওয়া, একমাত্র প্রেম ভেঙে যাওয়া, এইসব কিছু তার মধ্যে একটা প্রচণ্ড রকম মানসিক টোল ফেলেছিল, যার ফলে তার মনের মধ্যে অদ্ভুত একটা হিংস্রতা জন্ম নেয় এবং এখান থেকেই জন্ম হয় ইতিহাসের অন্যতম বিকৃত সিরিয়াল কিলিং অধ্যায়। সময়টা 70-এর দশকের শুরুর দিক। তখন হিচ হাইকিং বা অন্যের গাড়িতে লিফট চাওয়ার ব্যাপারটা প্রচণ্ড কমন ছিল এবং এটা বিশেষ করে করত কলেজের ছাত্রছাত্রীরা। কেম্পার এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল। 1969 সাল নাগাদ যখন কেম্পার অফিসের জন্য যেত, তখন সে খেয়াল করে দেখত প্রচুর তরুণ তরুণী এরকম লিফট চাইছে। সে তরুণীদেরকে তার গাড়িতে তুলতো এবং তাদেরকে শান্তি মতোই তারা যেখানে পৌঁছতে চাইছে সেখানে ছেড়ে দিত। অল্প সময়ের মধ্যেই সে প্রায় 150 জন হিচহাইকারকে লিফট দিয়েছিল। কিন্তু এরপর তার মধ্যে জেগে উঠেছিল বিকৃত যৌন আকাঙ্ক্ষা এবং খুন করার ইচ্ছে। এডমান্ড স্পেশালি কলেজ ছাত্রীদেরকে লিফট দিত এবং যাদের সঙ্গেই সে তার মায়ের লুক, আচরণ, গলার ভয়েস কিংবা ধরুন হাসির মিল পেত, তাদেরকেই টার্গেট করত। তার গাড়িতে সে সবসময় ছুরি, ব্ল্যাঙ্কেট, প্লাস্টিকের ব্যাগ, হ্যান্ডকাফ এই সমস্ত কিছু মজুত করে রাখত। 7 মে 1972 18 বছর বয়সী মেরিয়ান এবং আনিটা স্টেট ইউনিভার্সিটি থেকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটি গাড়িকে লিফট চাইল। সেই গাড়ি থেকে নেমে একজন বেশ শান্ত দেখতে ভদ্রলোক তার ফোর্ড গাড়িতে তাদেরকে লিফট দিলেন। কিন্তু তারা জানতও না এই লোকটাই এডমান্ড কেম্পার এবং এই দিনটাই তার সিরিয়াল কিলিং অধ্যায়ের সূচনার দিন। প্রথমেই সে গাড়িটাকে লক করে এবং একটা শান্ত জায়গায় গাড়িটাকে নিয়ে যায়। গাড়ি অন্য রাস্তায় যাচ্ছে দেখে স্বভাবতই মেয়েগুলি চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন সে গাড়ি থামিয়ে মেয়ে দুটির হাত দুটিকে প্রথমে হ্যান্ডকাফ দিয়ে বাঁধে, তারপর তাদের মাথা দিয়ে একটা প্লাস্টিক গলিয়ে গলায় দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে তাদের চিৎকার করতে অসুবিধে হয় এবং চিৎকারের আওয়াজটা বাইরে না যায়। তারপর মেরিকে গাড়ির মধ্যেই এরা ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। আনিটা দেখে ভেবেছিল যে লোকটার হয়তো মেরির সাথে কোনো পার্সোনাল শত্রুতা রয়েছে। সে বলেছিল যে আমাকে তো ছেড়ে দিন, আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু সে জানতো না যে তার জন্য একই পরিণতি অপেক্ষা করছে। মেরিকে খুন করার পর আনিটাকেও কেম্পার একইভাবে খুন করে। দুজন টিনেজ পার হওয়া মেয়েকে খুন করার পর অবলীলায় তাদের দুজনের শরীরকে দৈত্যাকৃতি কেম্পার তার গাড়ির ডিকিতে ভরে নেয়। খুন করার সময় ধস্তাধস্তিতে তার গাড়ির হেডলাইটের একটা অংশ ভেঙে গিয়েছিল। সে যখন ওই দুটো বডিকে ডিকিতে ভরে নিয়ে তার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল, তখন পুলিশ তাকে ধরেও ছিল, জিজ্ঞেসও করতে যাচ্ছিল যে গাড়ির হেডলাইটটা ভাঙল কি করে। কিন্তু পুলিশ তাদের প্রিয় বিগ এডকে দেখে কোনো প্রশ্ন না করেই ছেড়ে দেয়। সে অ্যাপার্টমেন্টে আসে। সেই সময় তার রুমমেট অ্যাপার্টমেন্টে ছিল না, কদিনের জন্য সে বাইরে ছিল। তাই সে বিনা বাধায় মেয়ে দুটির শরীরকে
ওপরে নিজের ঘরে নিয়ে আসে। তারপর মেয়ে দুটির সাথে সে ডেড বডি দুটোর সাথে সে ইন্টারকোর্স করে। তারপর মেয়ে দুটির বডিকে পিস পিস করে কাটে, মাথা দুটি আলাদা করে রাখে এবং মাথা দুটির সাথে সে ওরাল সেক্স পারফর্ম করে বেশ কিছুদিন। এরপর তার সমস্ত যৌন আকাঙ্ক্ষা মিটে গেলে সেই সমস্ত বডি পার্টসগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে এবং প্রিয়েটা মাউন্টেনের খাদে গিয়ে সেগুলোকে ফেলে দিয়ে আসে। মেরি এবং অ্যানিটাকে মারার পরেও কিন্তু তার মনের যে রাগ, মনের যে নৃশংসতা, সেটা তৃপ্ত হয়নি। 14ই সেপ্টেম্বর 1972 একজন ট্যালেন্টেড কোরিয়ান ডান্সার 15 বছর বয়সী আইকো কু বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। বাসের জন্য সে অপেক্ষা করছিল, সে ডান্স ক্লাসে যেত। ঠিক এইরকম সময় এডমান্ড নিজের গাড়ি করে বাস স্ট্যান্ডে যায় এবং মেয়েটিকে বলে নিড আ রাইড। মেয়েটির আগের বাসটা মিস হয়ে গেছিল, তাই সে, তখন তো বললাম হিচহাইকিং ব্যাপারটা কমন, তাই সে নির্দ্বিধায় রাজি হয়ে যায় কেম্পারের গাড়িতে উঠতে। সে বুঝতেও পারেনি যে সে একটা নৃশংস মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল নিজেকে। এর আবার গাড়ির দরজা লক করে একটা প্রত্যন্ত অঞ্চলে নিজের গাড়িটাকে নিয়ে যায়। ব্যাগ থেকে বন্দুক পার করে আইকোকে ভয় দেখায়, তারপর তাকে রেপ করা হয়ে গেলে গলা টিপে তাকে খুন করে তার বডিটাকেও ডিকিতে নিয়ে সে যায় হচ্ছে জুরি বারে। বলেছিলাম না ওই সান্তাক্রুজ পুলিশ যে বারে আড্ডা মারতে যেত, সেখানে গিয়ে সে পুলিশদের সাথে আড্ডা মারে এবং তাদের সাথে রীতিমতো কিছুই হয়নি এরকমভাবে ড্রিঙ্ক করে। আইকোর বাবা মা সেই সময় নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে গোটা সান্তাক্রুজ জুড়ে এবং পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করছে। সেখানে আড্ডা মারা এবং ড্রিঙ্ক করা হয়ে গেলে সে তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায় এবং মেয়েটির বডিটাকে সে আবার নিয়ে যায় নিজের ঘরে। তারপর মেরি আর আনিটার বডির সাথে সে যা করেছিল এবারেও সে সেম জিনিসটা রিপিট করে এবং সবটা মিটে গেলে এই বডিটাকেও সে নিয়ে গিয়ে ফেলে দেয়। এরপর কয়েক মাসের জন্য এড বেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। তাকে কেউ লিফট চাইলে সে তাদেরকে গন্তব্যেই পৌঁছে দিত, ওপরে নয়। আবার ঝামেলা বাঁধল 7ই জানুয়ারি 1973 সাল নাগাদ। এই সময়টা সে কোনো একটা কারণবশত তার মায়ের সাথে থাকছিল, বা রেদার থাকতে বাধ্য হচ্ছিল। মায়ের সংস্পর্শে এলেই তার ইরিটেশনটা বেড়ে যেত, তাই সে নিজের গাড়ি নিয়ে ক্যাব্রিলো কলেজ ক্যাম্পাসে ঘুরছিল শিকারের খোঁজে। এই সময় 18 বছরের সিনথিয়া অ্যান স্যাচেল তার কাছে লিফট চায়। সে সিনথিয়াকে গাড়িতে তুলে নেয় এবং স্বভাব মতোই গাড়িটাকে একটু নির্জন জায়গায় নিয়ে গিয়ে .22 ক্যালিবারের একটা রিভলভার বের করে সোজা সিনথিয়ার মাথার মাঝখানে গুলি করে। সিনথিয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। সে সিনথিয়ার বডিটাকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে সে একটা ক্যাবিনেটের মধ্যে বডিটাকে রেখে দিয়েছিল, সারা রাত রেখে দিয়েছিল। পরের দিন সকালে তার মা যখন অফিসে বেরিয়ে যায় তখন সে বডিটাকে বার করে আনে এবং বডিটার সাথে ইন্টারকোর্স পারফর্ম করে। তারপর সে বডিটাকে তার মায়ের বাথটাবে নিয়ে যায়, বাথটাবে নিয়ে গিয়ে বডিটাকে পিস পিস করে কাটে। হ্যাঁ, সে গুলিটা বডিটা থেকে বের করে নিয়েছিল। তারপর বডির টুকরোগুলোকে সে বাইরে ফেলে দিয়ে আসে, কিন্তু মাথাটা ফেলেনি। মাথাটা 7 দিন সে নিজের কাছে রেখেছিল। ওরাল সেক্স পারফর্ম করার জন্য তো বটেই, এছাড়া সে এই মাথাটাকে দেখত তার ট্রফি হিসেবে। তার মতে মানুষের সমস্ত ইন্দ্রিয়গুলো মাথার মধ্যেই থাকে। মানুষটা যে সময় মারা যাচ্ছে সেই সময়কার যন্ত্রণা, সেই সময়কার বিস্ময় ওই মাথার মধ্যেই লেগে থাকে। 1973 সালের 5ই ফেব্রুয়ারি তার মায়ের সাথে আবার কোনো একটা কারণে ঝগড়া হয় এবং আবার সে রাস্তায় শিকার খুঁজতে বের হয়। কিন্তু ততদিনে সান্তাক্রুজ এলাকায় হিচহাইকারদের টার্গেট করা একজন সিরিয়াল কিলারের আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। পুলিশ হিচহাইকারদের উদ্দেশ্যে সরাসরি গাইডলাইন জারি করেছে যে তারা যেন স্টেট ইউনিভার্সিটি স্টিকার লাগানো কোনো গাড়ি ছাড়া আর কারোর কাছ থেকে কোনো লিফট না নেয়। কিন্তু এতে কেম্পারের কি? কেম্পারের কাজ তো আরও সহজ হয়ে গেল। তার মা, আমি আগেই বলেছিলাম, ইউনিভার্সিটিতেই চাকরি করত। সে নিজের গাড়িতে ওই ভরসাযোগ্য স্টিকারটা খুব সহজেই লাগিয়ে নিল, ফলে তার শিকার পেতেও অসুবিধে হলো না। ক্যাম্পাসের বাইরেই তার সঙ্গে দেখা হয় 23 বছর বয়সী রোজানিল্ড থর্পের। সবেমাত্র রোজানিল্ডের ক্লাস শেষ হয়েছিল, সে হিচহাইক করে বাড়ির দিকে যেতে চাইছিল। সে সামনের সিটে বসে রীতিমতো কেম্পারের সঙ্গে খোলা মনে গল্প জুড়ে দেয়। সে ভেবেছিল যে কেম্পারও হয়তো ওই ইউনিভার্সিটিতেই চাকরি করে, নয় সে স্টুডেন্ট, নয় সে অন্য কোনো চাকরি টাকরি করে। কিছুক্ষণ পর 20 বছর বয়সী অ্যালিসন রাস্তায় হাত নেড়ে লিফট চায়। কেম্পার তাকেও গাড়ির মধ্যে তুলে নেয়।
কিছু দূর গিয়ে একটা তুলনামূলক নির্জন স্থানে কেম্পার পকেট থেকে .22 ক্যালিবারের ওই রিভলভারটা বের করে এবং শুরুতেই তার পাশে বসে থাকা রোজানিল্ডের মাথায় গুলি করে তাকে খুন করে ফেলে। তারপর সে গাড়ি চালাতে চালাতেই পিছনে তাকিয়ে অ্যালিসনকে গুলি করতে চায়, কিন্তু দুটো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তৃতীয় গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়নি। তৃতীয় গুলিটা অ্যালিসনের ঠিক মাথার মাঝখানে লাগে। তারপর সে এই দুটি বডিকে ব্ল্যাঙ্কেটে জড়িয়ে তার মায়ের বাড়িতে নিয়ে যায়। তারপর সেম জিনিসগুলো পারফর্ম করার পর এই দুটো বডিকেও সে ফেলে দিয়েছিল। হ্যাঁ, ফেলার আগে এদের শরীর থেকেও সে গুলি দুটো বার করে নিয়েছিল, যাতে পুলিশ ওই গুলির চিহ্ন দেখে তাকে কোনোভাবেই ট্রেস করতে না পারে। কিন্তু এতগুলো মেয়েকে খুন করার পরেও এদের ভিতরের আগুনটা নিভছিল না, কারণ তার আসল টার্গেট তো এই মেয়েগুলো ছিলই না। তার আসল টার্গেট ছিল, তার আসল ফ্রাস্ট্রেশনের জায়গা, আসল রাগের জায়গা ছিল তার মা। 1973 সালের 20 এপ্রিল তার মা একটা পার্টি থেকে ফিরে ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। এডমন্ড একটা ভারী হাতুড়ি নিয়ে ঘরের মধ্যে ঢোকে। তারপর ঘুমন্ত অবস্থাতেই তার মায়ের মাথায় ওই হাতুড়ি দিয়ে মেরে মেরে তার মাকে খুন করে। তারপর মায়ের মাথাটা বডি থেকে আলাদা করে নেয়, বডিটা পিস পিস করে বাইরে ফেলে দেয় এবং মাথাটা সে ডার্ট বোর্ড হিসেবে ব্যবহার করতে থাকে। তার মায়ের হাঁ করা মরে যাওয়া মুখটায় সে ডার্ট ছুঁড়ে ছুঁড়ে খেলত এবং সে তার মায়ের ভোকাল কর্ডটা কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। পরবর্তীতে একটা ইন্টারভিউতে সে বলেছিল যে এই ভোকাল কর্ড দিয়েই মা সারা জীবন আমাকে শাসন করেছে, সারা জীবন আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে, এই ভোকাল কর্ডটার আর কোনো প্রয়োজন নেই। তার মায়ের বডিটা লুকোনোর পর তার মনে পড়ে যে তার মায়ের একজন প্রিয় বান্ধবী ছিল এবং তার সাথে তার মা সমস্তটা শেয়ার করত। একদিন সে পাশের ঘরের ওই রিসিভার ধরে আড়ি পেতে শুনেছিল তার মা বলছে যে দ্য জায়ান্ট ইজ আ উইয়ার্ডো, আই হেট দ্যাট হি ইজ আনফর্চুনেটলি মাই সান। সেই সারা হ্যালেটকে সে ডিনারের নাম করে বাড়িতে ডেকে আনে। তারপর তাকেও গলা টিপে সে খুন করে। এরপর এই দুটো বডিকে বাড়িতে রেখে এডমন্ড গাড়ি নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে কলোরাডোর দিকে পালাতে শুরু করে। কিন্তু পালিয়ে যাওয়ার কদিন পরেই এডমন্ডের রিয়েলাইজেশন হয় যে তার রাগ তো ছিল তার মায়ের ওপর, তার মা তো আর বেঁচে নেই, সুতরাং তার পালিয়ে কি হবে। সে ততদিনে কলোরাডো পৌঁছে গেছিল। কলোরাডোর একটা পাবলিক টেলিফোন বুথ থেকে সে সান্তাক্রুজ পুলিশকে ফোন করে বলে যে হ্যালো, আমি ব্রিগেড বলছি, তোমরা যে কোয়েট কিলারকে খুঁজছিলে, আমি সেই কোয়েট কিলার এবং আমি আমার মাকেও মেরে ফেলেছি। সান্তাক্রুজ পুলিশ প্রচণ্ড অবাক হয়। তারা বলে, আরে ব্রিগেড, তুমি কি ড্রাঙ্ক? তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে খানিকটা ঘুমো। আসলে পুলিশ তার কথা শুরুতে বিশ্বাসই করেন। তাদের প্রিয় ব্রিগেড যে একজন নৃশংস সিরিয়াল কিলার হতে পারে এইটা পুলিশ মানতে পারে। এডমন্ড বারবার ফোন করে পুলিশকে কনভিন্স করার চেষ্টা করে যে সত্যি সত্যি সে সিরিয়াল কিলার এবং পুলিশ যাকে খুঁজছে সেই কোয়েট কিলার। শেষ পর্যন্ত পুলিশ কনভিন্স হয়তো খানিকটা হয়েছিল, তাই তারা ব্রিগেডের বাড়িতে গিয়ে সার্চ করে এবং সেখানেই তার মায়ের এবং মায়ের বান্ধবীর বডিগুলো খুঁজে পায়। তারা বুঝতে পারে তাদের ব্রিগেড চেহারার সঙ্গে সঙ্গে রিয়েলিটিতেও সত্যি একজন দানব। 1973 সাল নাগাদ ব্রিগেডের বিচার শুরু হয় এবং সে নির্লিপ্তভাবে তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছিল। তার স্বীকারোক্তি শুনে জুরিদেরও মন কেঁপে গেছিল। সে নিজের জন্য জুরিদের কাছ থেকে মৃত্যুদণ্ডই চেয়েছিল। সে বলেছিল যে সমাজকে তার হাত থেকে বাঁচাতে গেলে তাকে মেরে ফেলাটাই উচিত। কিন্তু কোনো একটা কারণবশত সেই সময় ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তাই তাকে জুরিরা 8টি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। এই এডমন্ড কেম্পার এখনো বেঁচে আছেন। তার বয়স বর্তমানে 76 বছর। তিনি ক্যালিফোর্নিয়ার একটি মেডিকেল ফেসিলিটিতে বন্দী রয়েছেন। জেলে তিনি অত্যন্ত শান্ত এবং মডেল প্রিজনার হিসেবে জীবনটা কাটিয়েছেন। দৃষ্টিহীনদের জন্য রেকর্ড করেছেন হাজার হাজার অডিও বুক, নিজের গলাতেই রেকর্ড করেছেন এবং রীতিমতো তার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন। বিখ্যাত মাইন্ড হান্টার প্রজেক্টে FBI এজেন্ট জন ডগলাস যখন সিরিয়াল কিলারদের সাইকোলজি বোঝার জন্য ইন্টারভিউ নিচ্ছিলেন, তখন তাকে সব থেকে বেশি সাহায্য করেছিল এই এডমন্ড কেম্পার। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই সিরিয়াল কিলার প্রোফাইলিংয়ের আধুনিক পদ্ধতি তৈরি হয়েছিল। আমি আপনাদের গল্পটার মাঝখানেও একবার বলেছি, জানেন তো, একটা শিশু সে কখনো ক্রিমিনাল হয়ে জন্মায় না, তার পরিস্থিতি তাকে ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে দেয়। কেম্পারের কথাই একবার ভেবে দেখুন,
এই ছেলেটি যদি ছোট থেকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হতো, তাহলে হয়তো নিজের ওই 145 আইকিউ কাজে লাগিয়ে সে সমাজের কোনো উপকার করত। হয়তো সে ভালো কোনো মেডিসিন আবিষ্কার করত, হয়তো সে এমন কিছু আবিষ্কার করত যা আমাদের মানব ইতিহাস অনেকটা বদলে দেওয়ার ক্ষমতা রাখত, অবশ্যই ভালোর দিকে। কিন্তু তার বুদ্ধিটা কাজে লাগলো আমাদের পৃথিবীর ইতিহাসের অন্যতম জঘন্য সিরিয়াল কিলিংয়ের ছক কষতে। আমাদের আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটায় একটা লাইক করবেন, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার এবং হাইপও করতে পারেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।